শোনেন চৌধুরী সাহেব, সম্পর্ক করার ইচ্ছা থাকলে দূরত্ব কোনো সমস্যাই না। আপনার নাতির সাথে আমার মেয়ে ফুলের সম্পর্ক যখন কবুল করছেন, আপনি কালই আলতাফ রে আর তার ছেলেরে পাঠায় দেন। আমার মেয়ে ফুলকে দেখে যাক। যদি আপনার নাতি ফুলকে পছন্দ করে, তাইলে সামনের মাসেই মাদবর বাড়িতে সানাই বাজবে। আমার মেয়েরে আপনার নাতির হাতে তুলে দেব। ফুল দাঁড়া, এত দেরি করে কোন জায়গার থেকে আসলি? ইয়ে মানে বাবা, নয়ন, আজকের পর থেকে তোর ঘর ছাইরে বাইরে কলেজে যাবারও প্রয়োজন নাই। কিন্তু কেন বাবা? মাতবর বাড়ির মেয়েরা বিয়ের বয়স হলে চাকর বাকরদের বাড়ি ঘুরে বেড়ায় না। কত দেরি হয়ে গেছে। বসো সমেশ মিয়া। পরনের কাপড়টা আমার দিবি? কি করলা ফেমনি? আমার কাপড় আপনি পরবেন? হ, পরুম। শুধু আইজয়ের লাইগা তোর কাপড়টা আমি পরুম, আর আমার কাপড়টা তুই পরে ঘরে বসে থাকবি। আচ্ছা ঠিক আছে। আগামী মাসে আমার পোলা চাকরিতে জয়েন করবে। বেতন পেলেই আপনার টাকা সব সুদে আসলে পরিশোধ করে। এই কথা তো তুমি অনেকদিন ধরেই কইতেছ। এই কিটা যায়? আমি পরি বানু। কই যাস? ভাইজানের কাছে। ভাইজান খবর পাঠাইছে, দেখা কইরে আমি ফিরে আমুনে। তাড়াতাড়ি আসিস। আচ্ছা। তোর আপারে কইছিস? হ্যাঁ। আচ্ছা। বুঝলে সমেশ মিয়া, খুব ভালো মেয়ে। বাইরে পুরুষের সামনে ঘুমটা ছাড়া আসে না। তুই এই সাথে আগের থেকেই বুঝি গরিবের বউ হওয়ার অভ্যাস করতেছস? জি না, বাবা বাড়িতে পাহারা বসাইছে, বাড়ির থেকে বাইর হওয়া একদম বন্ধ। কেন, কোনো কিছু টের পাইছে? তা তো জানি না, কিন্তু দুপুরে বাবা কার সাথে যেন আমার বিয়ে নিয়ে কথা কইতেছিল। কি? হ, কাল নাকি পাত্র আমার দেখতে আইব, যদি পছন্দ করে ফেলে তাহলে এই মাসের মধ্যেই আমার বিয়া। ভালোই তো, বড়লোক স্বামীর ঘরে খুব আনন্দিত থাকবি। হ, যারে ভালোবাসলাম তার বাড়ির সামনে দিয়া বরের সাজানো গাড়িতে আমার শ্বশুর বাড়ি নিয়ে যাইব, এ তো বড় আনন্দের কথা। বাবা, কিরে আমার কথায় রাগ করছস? রাগলে কিন্তু তোরে খুব সুন্দর লাগে। কি? আর তোর হাসি দেখলে আমার অন্তরটা জুড়ায় যায়। সত্যি কইতাছস? সত্য, একদম চন্দ্র সূর্যের লাহান সত্য। নয়ন, এখন ক আমি কি করুম? পাত্রপক্ষ যদি আমার দেখতে আসে? না, আমি থাকতে অন্য কারোর সাথে তোর বিয়ে হইতে দিব না। যারা তোরে দেখতে আইব তারা তো বাড়ি পর্যন্ত পৌঁছাইতেই পারবো না। কি করবি? কি করুম? কি কইতেছেন চৌধুরী সাহেব? আপনার ছেলে আর নাতি সকালে রওনা দিছে, কিন্তু এখনো তো আমার বাড়ি পৌঁছায় নাই। হ্যাঁ, মোবাইল ফোনও পাইতেছেন না?
ঠিক আছে, আমার বাড়িতে পৌঁছানো মাত্রই আপনারা আমি ফোন দিয়ে জানাবানে। হুজুর, ব্যাপারটা ভালো ঠেকতেছে না। চৌধুরীর ছেলে আর নাতি এখনো পৌঁছলে না কেন? আমি কিন্তু গভীর ষড়যন্ত্রের গন্ধ পাইতে আছি। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? আমি শিওর নয়ন এই এর লগে জড়িত। চৌধুরীর পোলা আর নাতিরে ওই হাওয়া করছে। যা, চারটি খুঁজে দেখ। আমি জানবার চাই চৌধুরীর ছেলে আর নাতি কোথায়। জঙ্গল ফাটা ফাটা করিয়া এলাম, আমি যাইতে আছি। বড় করিয়া তো কইয়া আইলাম, জঙ্গল ফাটা ফাটা করিয়া এলাম। এলা মানুষ কোথায় খুঁজি? গেলে কোথায়? এখন যে কি করি? পানি এলে কোন দিয়া বুঝতেই ওরে বাবা রে, ইয়াদের বলাই দেই। আরে এই আমাকে হবু জমাই রে বাইন্দা রাখছে। খানা আইতেছে আইতেছে আমি এই আমনে এই অবস্থা কেডা করছে? ওর নাম নয়ন। কি এক্ষুনি মাতবর সাহেবের কাছে চলেন, আইজোরে জেলের ভাত খাওয়ামু। না রে কাকু, এই বিয়ে হবে না। এই ছেলে তো বিয়ে করবি না, আর ওর বাপে ওই বিয়ে করবে না। আরে খানা রে, কি মধ্যে বললাম? হুজুর, হুজুর, চৌধুরী পোলা নাতির আমি খোঁজ পাইছি। দাঁড়া হরমোনের বাচ্চা, তোরও দেখাইতেছি। চৌধুরীর পোলার নাতির খোঁজ পাইছি। কোথায় খোঁজ পাইছিস তুই? জঙ্গলের ভিতরে বাইন্দে থইছে। কার এত বড় সাহস? এরা সেই বেয়াদব। ওই পোলার নাম হইল গিয়া ফরমান, আমি তোকে প্রশ্ন করছি, উত্তর দে। নাম কি ওই বদমাইশের? ওই পোলার নাম হইল গিয়া আবার তুই মির্গির বেড়ামের মতো করিস, হ্যাঁ? বলো, আমি ফাইজলামি পছন্দ করি না। ওই ছেলের নাম ক। ওই পোলা চাচা, কোন চাচা? তার নাম কোন? আমি নাম জানবার চাইতেছি। কবি হরি, এদিকে আয়। ওরে ধরে হাসপাতালে নিয়ে যা। তোর সাহস তো কম না, ফরমান আলী রে একবারে সাইজ করে দিছস। আরে হ, তুই জানিস না ফরমান বেটা অনেক বড় বদমাশ, সবসময় শুধু প্যাস লাগাইতে থাকে, তাই অনেক কারেন্টের শর্ট লাগাইতেছে। খুব ভালো করছস, বেশি কথা কইলেও তোর মাথায় বুদ্ধি আছে। কিন্তু আমার যে ভয় হইতেছে নয়ন, বাবা এখনো তো নাম জানতে পারেনি। তার হাসপাতাল থেকে ওই ফরমান যদি সুস্থ হইয়া বাবার সব জানায় দেয়, সেই চিন্তা তুই আমার উপর ছাইরা দে। ফরমান বেটা যাতে মাতবর সাহেবের সাথে যোগাযোগ করতে না পারে, সেই দায় দায়িত্ব আমার। জি কিছু বলছেন? কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কি লেখাপড়া জানেন? আমি কাগজ কলম নিয়ে আসছি, আপনার কথা আপনি কাগজে লিখে দিবেন, ঠিক আছে? হুজুরের কাছে সব কইয়া দিম, এবার মজা বসবে আনে। এই ব্যাপার। জি বলুন। আপনি কাল দিকে কাগজ কলম আনতে চান কেন? এই বেডের পেশেন্টের জন্য। সর্বনাশ, এইটা আপনি কি করতেছেন? ওনার চরিত্র তো জঘন্য খারাপ। মায়ে মানুষ দেখলে চিঠি লেখা কুপ্রস্তাব দেয়। কি সাংঘাতিক! ওই রোগীর মাথায় যদি একবার ওই ব্যারাম ওঠে, তাহলে কারেন্টের শর্ট ছাড়া তার থামানো যায় না। তাহলে তো সেই ব্যবস্থা করে রাখতে হয়। আরে রাখতে হয় মানে? অবশ্যই রাখবেন। ইজ্জত গেল, তোর ইজ্জত ফিরে পাইবেন না। আর আপনি বেজ্জতি হইলে তো আমাকে পুরো গ্রামের বদনাম। আর তাই তো আমি এত দূর থেকে পায়ে হাইটা কষ্ট করে আপনার খবরটা দিয়ে গেলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। নয়ন ভাই তো ঠিকই বলেছে, আসলেই তো শালার চরিত্র খারাপ। এখন তার ওষুধ একটাই। এই কি এইভাবে হাঁপাতেছস কেন? আর এত দেরি করলি যে? হাসপাতালে ফরমানালির ব্যবস্থা করে দিয়ে এলাম। আমি কিন্তু সত্যি খুব ভয় পাইতেছিলাম, যদি বাবা আমাকে ঘটনা যায় না ফেলাইতো তখন কি হইতো? আমার উপর তোর বিশ্বাস নাই? তোর লেগে আমি সব করতে পারি। আমি জানি নয়ন, আর তাই তো তোর জীবনের সাথে আমি আমার জীবনে একসাথে গাইতে রাখছি। তোর প্রেমের ছেলে আমি নিজের বন্দি করছি। আমার এই বুকে কান পাইতে শোন, এই বুকে শুধু তোর লেগে ভালোবাসা ছাড়া আর কিছুই নাই। আরাম চাঁদা নেমো খারাম, যে পাতে খাবার খায় সেই পাতে ফুটা করিস? তোর কত বড় সাহস আমার বাড়ির চাকর হইয়া আমার বাড়ির ইজ্জতের উপর হাত দিস? ইন্দুরের সাও ইজ্জতের বেড়া কাটতে আইছিলা, এইবার বসবা খেলাটা। না বাবা, ওর কোনো দোষ নেই, আমি নয়নরে ভালোবাসি। চাকরের জন্ম খালি আমাগো মতো লোকের সেবা করার জন্য, হ্যাঁ। পায়ের জুতা পরিষ্কার করার জন্য, ভালোবাসার জন্য না। চলে আয় বলছি। না বাবা না, নয়নরে সেন আমি যাবো না। পারবা? এ হুজুর, ওরে নিয়ে যা। এইটা চাইছিলাম। এদিকে আও, এদিকে আও, তুমি এদিকে। তাই নিয়ে যাইবে। খবরদার! আমার মেয়ের নাম ধরে ডাকলে তোরে আমি জিন্দা কবর দেব। মাতবর সাহেব, আপনি ফুল রে এখান থেকে নিয়ে যেতে পারবেন, কিন্তু আমার মন থেকে ফুলের ভালোবাসা কোনোদিনই মুছে ফেলতে পারবেন না। কারণ তোর মুখে ফুলের ভালোবাসার কথা শোনার আগে আমি তোর জবান বন্ধ করে দিতে পারতাম, কিন্তু তোর বাপ আমার জীবন রক্ষা করছে বলে এখনো তোরে আমি জানে বাঁচায় রাখছি। তোরে আমি শেষবারের মতো সাবধান করে দিতেছি, ভবিষ্যতে আর কোনোদিন ফুলের সাথে মেশার চেষ্টা করবি না, তাহলে আমার সে খারাপ তোর জন্য আর কেউ হবে না। কথাটা মনে রাখিস। চল, আরে তোমার ভাড়া নাই তো? তালা মারিয়ে চল। কি কইতেছেন মাতবর সাহেব? আমার নয়ন? হ্যাঁ, তোমার নয়ন। গোলামের বাচ্চা গোলাম, পায়ের জুতা মাথার তাজ হইতে চায়, মাতবর বাড়ির জামাই হওয়ার স্বপ্ন দেখে। না না মাতবর সাহেব, আপনি নিশ্চয় ভুল শুনছেন। আমার নয়ন এমন কাজ করতে পারে না। ও তাই নাকি? তোমার পোলা দুধে দোয়া তুলসী পাতা, তাইলে বনে বাজারে পুকুর ঘাটে জঙ্গলে মাতবর সাহেবের মাইয়ারে নিয়া কি পুঁতি পাড়ায়? এই চুপ থাক। শোনো নয়নের মা, নয়ন যে অন্যায় করছে তার শাস্তি স্বরূপ নয়ন আমি জ্যান্ত কবর দেবার পারতাম, কিন্তু নয়নের বাপ আমার জীবন বাঁচাইছিল বলেই তোমার ছেলের জীবন ভিক্ষে দিলাম। কিন্তু এখন থেকে তোমরা আর এই গ্রামে থাকতে পারবা না, আশেপাশে গ্রামেও না। এটা কি কোন মাতবর সাহেব? এমন শাস্তি আপনি আম করে দিয়েন না। এই বাড়িতে আমি যখন প্রথম বউ হয়ে আইছি তখন নয়নের বাপের আমি কথা দিচ্ছিলাম, বউ হয়ে এই বাড়িতে আইছি, লাশ হয়ে এই বাড়ি থেকে বাইরে হবো। আপনি আমার স্বামীর বিটা ছাড়া করেন না। না, এখন আমি আর তোমার কোনো কথাই শুনবো না। আমার কথা যদি তোমরা না শোনো তাহলে আমার লোক দিয়া তোমাকে ঘর ধরে এই গ্রাম ছাড়া করাবো। কথাটা মনে রেখো, কাল সকালে তোমার পোলারে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবা। না,
হুম? আমার জীবন থাকতে এই ভিটা বাড়ি ঠিকা আমাকে কেউ বাইর করতে পারবো না। কি তুই মাতবরের চোখের দিক তাকাইয়ে কথা কইতে আসস? হক কইছি, জুলুম আর অত্যাচার যখন গরিবের অস্তিত্বের উপরে হাত দেয় তখন নিজের অধিকার রক্ষার জন্য শুধু প্রতিবাদ না, প্রয়োজনে হাতে হাতিয়ারও তুলে নিতে হয়। নয়ন, তুই আমার স্নেহ মায়া দেখছিস, আমার রাগ দেখিস নাই, কিন্তু এখন দেখবি। এই ওরে মাইরে গ্রাম থেকে বাইর করে দে। ঠিক আছে, তোরে আমি দেখে নেব। ওরো গালে আটকেন, বাড়ি একটা খাইছি, চল যাই। লন দেই। নয়ন, তুই কিছু ভাবিস না মা, মাতবর আমাকে কিছুই করতে পারবো না। এইটা আমার বাপ দাদার ভিটা, মাতবরের কোনো ক্ষমতা নাই আমাকে ভিটা ছাড়া করে। কিন্তু নয়ন, তুই জানোস না, ছোটবেলায় তোর কঠিন অসুখ হয়েছিল। ডাক্তার কবিরাজ দেখাইতে গিয়া তোর বাবা আমাকে ওই ভিটা বাড়ি রহমত মেয়ের কাছে বন্ধক রাখছিল। সুদে আসলে অনেক টাকা হয়েছে। মা তুই ভাবিস না মা, আমি যেমনে পারি বাবার এই ঋণ আমি শোধ করে দিব। আমি নয়নরে গ্রাম ছাড়া করতে না পারলে আমার মনের আগুন নেবে না। আমারে এত বড় বেইজ্জতি। হুজুর, বেইজ্জতি কি মুই কম হইছি? কাঁচাগি ঠেলা বাস দিয়া মোর গালটা বাসে একটা বাড়ি মারছে, দেন ডিমের নান ভুলিয়া রয়েছে। ওরে একটা কেরা কোলের মধ্যে হলাই তুইবে। একটা বুদ্ধি বের কর। ধরেন না, ফোড়া মানে ফোড়া। হুজুর, হুজুর, বুদ্ধি একটা পাইছি। আপনার মনে নাই আপনি কইছিলেন নয়ন গো ভিটা বাড়ির দলিল মন্ডল মেয়ার কাছে বন্ধক আছে, নয়নের কামাই টাকা দিয়া ছুটাইতে চাইছিলে। ছুটানের আগে বেশি টাকা দিয়া মন্ডলের কাজ দিয়া জমির দলিলটা আপনি কিনিয়া ভালান। এর পর ভিটা বাড়ি এমনিতেই সার দিয়া লুঙ্গি কাঁচা দিয়া বাইজা যাইবে। তোর এত কেঁচা বুদ্ধি আসে কোন দোকান থেকে? ওরা ফরমান যা, গালাই জ্বালাইছে। যত টাকা লাগে রহমত মন্ডলের কাছে দলিলটা কিনে নিয়ে আয়। হ ফরমান আলী, টাকাই আসল কথা। 5,000 টাকার জন্য নয়নের বাবা জমি বন্ধক দিছিল, কিন্তু নয়ন জমি ছাড়াতে পারবো বলে তো আমার মনে হইতাছে না। আরে না, মনে হরণের কিছু নাই, জীবনেও ছাড়াইতে পারবে না। আমাকে হুজুরের দয়ার শরীর, আপনি রাজি থাকলে কিছু লাভ দিয়া আইজি দলিলটা নিয়ে যাইতে চাই। তাইলে তো খুবই ভালো হয়, কিন্তু আমার 15,000 টাকা চাই। হে আনায় দিলাম, এইবার তাড়াতাড়ি দলিলটা দেন। মারাই আনছিলাম, তাইয়ে থাকেন না। এই না, আসসালামু আলাইকুম। আলাইকুম। তুই একটা কামের কাম করতে। হুজুর, এখন মুই যাই। যাবি? আচ্ছা, এই শোন শোন, আমার বলে টাকা কি সবই লাগছে? না, সব লাগে নাই, কিছু বা পকেটে রাখছি। বা পকেটে? হয়। যা। আসসালামু আলাইকুম। এইবার নয়ন বুঝবে চাইলের থেকে ধান হয় না ধানের থেকে চাইল হয়। এই দলিল দিয়েই নয়নরে আমি ভিটা ছাড়া করবো।
আমাকে বন্ধকে দলিল রহমত মিয়ার কাছ থেকে মাতবর কিনে নিছে? নয়নের মা, মাতবর আমাকে কইছে নয়নের বাপ 5,000 টাকার বিনিময়ে তোমাকে ওই ভিটা বাড়ি বন্ধক রাখছিল রহমত মন্ডলের কাছে। এখন রহমত মন্ডল 25,000 টাকার বিনিময়ে সেই দলিল বিক্রি করে দিচ্ছে মাতবরের কাছে। সব বুঝতে পারছি, এইটা মাতবরের একটা চক্রান্ত। নয়নের মা, এখন তোমাকে বাড়িটা সাইডে দিতে হইব। দলিল অনুযায়ী এখন এই বাড়ির মালিক মাতবর সাহেব। এখন তো আর কইতে পার, কাল সূর্য উঠার আগে বাড়ি খালি করিয়া চলিয়া যা বা শ্বশুর হইয়া মাতবর সাহেবের হুকুম। নয়নের মা, আমরা তাহলে এখন যাই। হাঁটেন। মা, কি হয়েছে মা? কি হয়েছে? কান্দুস কেন? নয়ন রে, আর বুঝি তোর বাবার এই ভিটা বাড়িটা ধরে রাখতে পারলাম না। কি করতেছিস মা? মাতবরের লোক আইছিল রহমত মিয়ার কাছ থেকে, তোর বাবার বন্ধুকে দলিল কিনে নিছে মাতবর। অহন ঋণের টাকার লেগা আমার শ্বাস হয়ে গেছে। সময় মতো টাকা দিতে না পারলে গ্রামে সালিশ বসায় এই বাড়ি দখল করে নেব। অসম্ভব, আমি এটা হইতে দেব না, কিছুতেই না। গ্রামের সবাই যখন একই কথা কইব, তখন তুই কি করবি বাবা? দাঁড়া মা, এই গলার হার নিয়ে তুই কই দিতেছস? এই হাটটা মাতবরের কাছে বন্ধক দিয়া আমি তার কাছ থেকে 1 বছরের সময় নেব। না মা, বাবার একমাত্র চিহ্ন এই হার আমি তোরে বন্ধক রাখতে দিব না। প্রয়োজনে দিন মজুরি করুম, মাথার গাম পায়ে ফালায় টাকা রোজগার করে মাতবরের ঋণ শোধ করুম, তবুও তোর এই হার আমি বন্ধক রাখতে দিব না, কিছুতেই না। নন, সরে যা, পথ ছাড়। না মা, সরে যা করতেছি। না মা, সরে যা। মা, অসম্ভব, আমার পক্ষে তোমাদের একদিনও সময় দেওয়া সম্ভব না। এই গ্রাম তোমাকে ছাড়তেই হবে। গ্রামে থাকলে তোমার পোলা মাতবরের মাইয়ের লগে দেখা করবেই। আমি আপনার কথা দিতেছি মাতবর সাহেব, নয়ন আপনার মায়ের কাছে কোনোদিনই আইব না। আমি নয়নকে বোঝাবো। কিন্তু আমার দলিলের টাকার কি হবে? আমার এই শেষ সম্বল গলার হার রেখা আমার 1 বছরের সময় দেন। 1 বছর পর আপনার সমস্ত টাকা শোধ করে দেবো। না, আমি একদিনও সময় দেওয়ার পারবো না। মাতবর সাহেব, আমার একটু দয়া করেন। না, কোনো দয়া নাই। হুজুর, এত করিয়া যেন অনুরোধ করতে আছে, তো ওনারে ফিরে দেওয়াটা ঠিক হইবে না। কি কইতেছিস? আচ্ছা, দাও। আমি তোমারে 1 বছরের সময় দিলাম। অনেক মেহেরবানি আপনার। হরু, কি হইল ঘটনা? হুজুর, নয়নের মায়ে যে হাতটা দিয়ে গেছে, এটা তো আমি আর আমনে দেখছি, আর তো কেউ দেখে নাই। নয়নের মায়ের শেষ সম্বল হাড্ডাও আমনের কাছে, আর বিটা বাড়ি দলিলটাও আমনের কাছে। অন্যরা বিটা বাড়ি না সাইডে যাইবে কোথায়? আরে, তুই তো আমার সাথে চলতে চলতে মাথার গিলু পাকায় ফেলাইছিস। আমনে যাচ্ছিস, একটু না ভাগলে কেমনে হয়? বাবা নয়ন, মাতবর আমারে 1 বছরের সময় দিছে। মা, আমার কথা তো আর শুনলি না।
গলার হাতটা দিয়ে এলি, কিছুদিন অপেক্ষা কর, তাইলে সব টের পাবি। বাবা নয়ন, আজ মাতবর আমাকে কইছে রহমত মন্ডলের কাছ থেকে এই বাড়ির দলিল কেনার টাকার জন্য তোমারে নাকি 7 দিন সময় দিছে। কিন্তু তিনি তো আজ আমার মারে 1 বছরের সময় দিছে। হ্যাঁ, তাইলে একটু আগে যে মাতবর সব আমাকে টাইকা কইলেন, কি কইছে? কইছে 7 দিনের মধ্যে যদি তার টাকা না দাও তাইলে তার লাঠিয়াল দিয়া এই বাড়ি দখল করে নিব। শুনছস মা, শুনছস? আমি কইছিলাম না হাতটা নিয়ে যাস না। এখন আল্লাহর দুনিয়াতে এমন মানুষও আছে? আছে মা, আছে। আল্লাহর দুনিয়ায় এমন হারামিও আছে। শোনেন চাচা, যতদিন আমার শরীরে 1 বিন্দু রক্ত আছে ততদিন পর্যন্ত আমি আমার বাপের ভিটা ছাড়ুম না। দেখো বাবা নয়ন, আমি বলি কি, যদি টাকা দিবার না পারো তাইলে ভিটা বাড়িটা ছাইড়া দাও। আমি জানি বাবা, আজ পর্যন্ত ওগো বংশের সাথে ঝগড়া কইরা কেউ পাইরা ওঠে না। মাতবর কইছে 7 দিন পর আমাগো নিয়া তোমাকে বাড়িতে আইব। কি বাবা, তাইলে আমরা এখন আসি, চলেন। মাতবর, এই ভিটা বাড়ি আমি তোর হাতে কোনোদিনই যাইতে দিব না। বাবা নয়ন, তুমি ভালো করে জানো আমরা এনে কেন আইছি। এখন তোমার উত্তর আমরা সবাই জানবার চাই। কিন্তু এটা অন্যায়, এটা অবিচার। আমার গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে আমি আমার বাপের ভিটা কাউরে দখল করে নিতে দিব না। দেখি কার কত শক্তি। দেখেন, দেখছেন ওর ব্যবহার? যার 14 পুরুষ আমার বাড়ির গোলাম ছিল, তার এতটা তেজ আমি সহ্য করব না। ওরে বাড়ি ছাড়িয়ে যাইতে কন, নাইলে বাড়ির ভিটে কি করে দখল নিতে হয় তা আমি জানি। মাতবর সাহেব, আপনার সাথে আছে লাঠিয়াল আর আমার সাথে আছে আল্লাহ। আজ এখানে খুনাখুনি হয়ে দেব। এই 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 নয়ন, আমি তোর মা, আমি তোর আদেশ করতেছি, ফালা দা, ফালা ফালা ফালা। নয়ন, ওনাকে সবার যখন একই কথা, তখন আমগো আর কিছু কর নেই। না মা, তুই এই কথা কইস না। না নয়ন, চল আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। খোদার দুনিয়া অনেক বড়, নিশ্চয়ই খোদা কোথাও না কোথাও সেই মা বেটার ঠাই করে দেবেন। চল। ঠিক আছে মা, চল। চল। খারান, আপনারা যাই না। ফুল, তুই এখানে কি চাস? আমি তোমার মাইয়া হইয়া এখানে আসিনি বাবা, আইসি গ্রামের একজন হইয়া। চলে যা কইতেছি। না, যেই দলিলের জোরে আপনারা তাগো গ্রাম ছাড়া করতে চান, সেই দলিল কি আপনারা কেউ পড়ে দেখছেন? হ্যাঁ, না তো, তা তো দেখি নাই। তাইলে কোনো প্রমাণ না দেখা কোন আইনে তাগো আপনার গ্রাম থেকে বাড়ি করে দিতেছেন? মাতবর সাহেব সবসময় এইভাবে দলিল বেচা কেনা কইরা থাকেন তো, তাই আর দেখা হয় নাই। মাতবর সাহেব, দলিলটা বাইর করে দেখান তো। এক্ষুনি দেখাইতেছি। ফরমান, দলিল বাইর কর। ও আবার কইতে হয়? এই দেখাইতেছি রাইন, যত্ন করিয়া রাখছি। এই দলিলটা তো এই নিয়ে আসলে দলিল কই? এই জন্যই তো আসলে। তাহলে দলিল গেল কোথায়? আমি কেমনে কমু? মাতবর সাহেব, দলিল কোথায়? দলিলটা সবাই দেখান। চুপ করে আছেন কেন? দেখান। পকেটে থুইলাম নাই। ইয়ে মানে দলিলটা তো এইখানেই ছিল। তাইলে কি উড়ে গেছে নাকি? মাতবর সাহেব, আমরা এতদিন জানতাম আপনি উপযুক্ত প্রমাণ নিয়া অন্যের সবকিছু দখল করেন, কিন্তু এখন দেখতেছি আপনি সিটিং আরম্ভ করছেন। এইভাবে যদি আমাকে ডাইকা আর কোনোদিন হয়রানি করেন তাইলে তার পরিণাম খুব খারাপ হইব। ইয়ে বাবা নয়ন, আমগরে ক্ষমা কইরা দিও। নয়নের মা, আমগরে মাফ কইরা দিয়েন।
আপনারা ভিতরে যান। এই আপনারা সবাই চলেন চলেন। মা, এটা তুই কি করলি ফুল? তুই বাড়ি ফিরে গেলে তো তোর বাবা তোর রাস্তা রাখবো না। আমি সব সইতে পারো মা, কিন্তু তোমারে নিয়ে নয়ন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো তা আমি সইতে পারো না। আল্লাহ জানে মাতবর মায়াটার উপর আজ না জানি কি অত্যাচার। বাবা নয়ন, মাতবর সাহেব তোমার মায়ের কথা মতন নতুন দলিল তৈরি করে আনছেন। তোমার মায়ের ঠিক ফিটাই না দাও। নাও। মা, এই যে দলিল, ল টিপসই দিয়ে দে। কি হয়েছে মা? ঠিক আছে, টিপসটা ফুটে রয়েছে। বাবা নয়ন, আইজি যে তোমাকে বাড়িটা ছাইড়ে দিতে হয়। ঠিক আছে, আমরা আইজি চলে যাবো। তাইলে আমরা যাই। চলেন মাদবর সাহেব। শর্মা, আমরা এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাই। আল্লাহর দুনিয়ায় কোথাও না কোথাও আমাকে ঠাই হইবই। শর্মা, চল। মা, 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 ও মা, মা, ও মা, মা রে, ও মা, বাবা, আমি নয়নের মারে দেখতে যাবো। না, তুই যেতে পারবি না। ছেড়ে দেবো। আমি নয়নের কাছে যাবো। আমি নয়নের মারে দেখতে যাবো। বাবা, মা গো, আমি যে তোর কোনো সুখ দিতে পারলাম না রে মা। তোর কোনো শব্দ আমি পূরণ করতে পারলাম না মা। আমার তুই ক্ষমা করে দিস মা। আমার তুই ক্ষমা করে দিস মা। নয়ন, তুই এখানে কি চাইস? চাই আমার মায়ের গলার হার। আমার মায়ের গলার হার আমারে ফেরত দে মাতবর। হার?
তোর মার হার আমি পাবো কোন জায়গা? হয় হয় আমি তো কোনো হার সব মিথ্যাবাদী। আমার মায়ের গলার হার আমার ফেরত দেবার পর আমার মায়ের গলার হার আমার ফেরত দে। এই তোরা কেনা কোথায় আসো? মারবো সামনে বাসা। আমার মায়ের গলার হার ফেরত দেবার পর কাজটা মেরে ফেলবো। ও কি করলেন মাতবর সাহেব? খুন করিয়ে ভালাইলেন? এইসব খুন কি আমি করছি নাকি? খুন করছে নারায়ণ। খুন 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 খুন! এই কেনা কোথায় আসো? এই, তোরা দেখতেছিস কি? ওরা ধর, ওরা পুলিশের কাছে নিয়ে যা। আমি খুন করি নাই। নিয়ে যা। অর্ডার অর্ডার অর্ডার। আসামি নয়নের আত্মপক্ষ সমর্থন করে আর কিছু বলার আছে কি? কি আর কমু হুজুর, আমার কোনো প্রমাণ নাই, কোনো সাক্ষী নাই। আমার সাক্ষী ওই উপরওয়ালা। আপনারা যদি আমার দোষী মনে করেন তাহলে তাহলে আমারও যা খুশি শাস্তি দেন হুজুর, যা খুশি শাস্তি দেন। আমার খুব আফসোস লাগতেছে, পোলার ফাঁসি হইবে। এই মামলার সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত আসামি নয়নকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। সবার মারেন কে? হারামজাদা, কি উকিল কি করছিস? মোর কি দোষ? উকিল তো বড়টাই দোষলাম, এর পরেও তো নয়নের ফাঁসির ব্যবস্থা করতে পারলাম না। আইন হয়তো নয়নের ফাঁসি দেবার পারে নাই, কিন্তু আমার আদালত নয়নের ঠিকই ফাঁসি দিছে। আমি ঠিক বুঝলাম না। আদালতের এই সাজার কথা কাল পত্রিকায় প্রকাশ হোক আর না হোক, আমাগো এলাকায় যে পত্রিকা যায় সেই পত্রিকায় নয়নের ফাঁসির খবরই প্রকাশ হবে। আমার এলাকার লোক জানবে মাধবরের শত্রু শেষ হইছে, আর ফুল জানবে নয়নের ফাঁসি হয়ে গেছে। আমি বিশ্বাস করি না, আমার নয়নের ফাঁসি হতে পারে না। মানে আমি জানতাম তুই বিশ্বাস করবি না, তাই তো প্রমাণ সাথে করে নিয়ে আইছি। এই দেখ পত্রিকায় কি লেখছে। আমার নয়নের ফাঁসি হতে পারে না। আমার মন করতেছে আমার নয়ন বাইসা আছে বাবা, আমার নয়ন বাইসা আছে, আমার নয়ন বাইসা আছে বাবা, আমার নয়ন বাইসা আছে। পয়সা আছে ঠিকই, কিন্তু তার দেখা তুই কোনোদিন পাবি না। এক জেল থেকে আরেক জেলে ঘুরতেছি 2 বছর ধরে। ফুল না জানি কি অবস্থায় আছে, কতদিন ধরে ফুলরে দেখি না। ফুল, তোর লেগে সারাক্ষণ আমার পরাণ কান্দে। আমার লেগে তোর কি পরাণ কান্দে না? এই তোমরা সবাই ওঠো, খেতে এসো। প্রত্যেক দিন ডাইল ভাত আর ভাল লাগে না, আজ একটু বালা খাবার দে, শরীরটা বাইঙ্গা যাইতাছে। হবে হবে, 2 দিন পর জেলা সাহেবের বিয়ে, সেদিন জেলা সাহেব নিজে টাকা দিয়ে তোমাদের ভালো করে খাওয়াবে। এখন সবাই তাড়াতাড়ি খেতে এসো। ব্রসলে জি বস। ভালোই হইল।
জি খালা, নববধূর সামনে বিধবা মেয়েদের যেতে নেই, তুমি আমাকে ডালাটা দাও। ও তাই, নিন খালা। তুই এখানে দাঁড়িয়ে কেন? না মানে আমি এদিকে দেখছিলাম তো। তুমি ভাবির কাছে যাও, আমি আসছি। ভাইয়া, পাগল ঘন্টা নিশ্চয় কেউ পালাচ্ছে। তোরা সবাই ওইদিকে যা, আমি চিল্লার লগে বুঝাপড়া করে দিতেছি। এই বেটা, আমার লগে আয়। আয়, আয়। তুই আমার জেল থেকে পালাবার চেষ্টা করেছিলি না? আমার জেল থেকে পালাবার চেষ্টা করেছিলি? ওই ওকে ছেড়ে নিয়ে যাও। চল, চল। আমি তোর দেখা নিমু। সেন্ট্রি, ইয়েস স্যার। এটা নাও, ওকে আমার রুমে নিয়ে এসো। এই চলো। স্যার, আর শুধু তুমি আমার জীবন রক্ষা করনি, রক্ষা করেছো আমার নতুন বিবাহিত স্ত্রীর জীবন। নইলে বাসর ঘরেই সে বিধবা হয়ে যেত। শোনো, কয়দি হলেও আজ থেকে তুমি আমার বন্ধু। সব আপনার মেহেরবানি স্যার। সেন্ট্রি স্যার, ওকে নিয়ে যাও। আর শোনো, ওকে মিশার ছেলে নয়, ওকে রাখবে 3 নম্বর ছেলে। ওকে স্যার, যাও বন্ধু। আসি, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহ, তোমার অশেষ মেহেরবানিতে আমি এই বাড়িতে রাজুর স্ত্রী হয়ে এসেছি। তুমি আমার মন থেকে নয়নের সমস্ত স্মৃতি মুছে দাও। আমার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসার তৌফিক দাও। আমি যেন সারা জীবন স্বামী সেবা করে মরতে পারি। তোমার কাছে এছাড়া আমি আর কিছুই চাই না খোদা, কিছুই চাই না, কিছুই চাই না। আমি ভাবি, ভাবি, এই যে ভাবি, তোমাদের চা। কি হলো, এভাবে অবাক হয়ে কি দেখছো? না না, কিছু না। আরে শেলি, চা এনেছিস? দে, চা দে। তুমি ভাবিকে নিয়ে চা খাও, আমি বাজার করতে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। চা খাওয়া শেষ হলে আমি এসে নিয়ে যাবো। আচ্ছা। ও, আপনার বোনের পরনে বিধবার শাড়ি কেন? সে কি তুমি জানো না? না তো। শেলির ফুলের মতো সুন্দর জীবন থেকে সুখের পাপড়িগুলো অকালে ঝরে গেছে। হানিমুনে গিয়েই একটা দুর্ঘটনায় মারা গেছে ওর স্বামী। ওইসব কথা নাই বা শুনলে। নাও, এক কাপ চা দাও। ভাবি, স্বামীর ভালোবাসা বলতে পারছো না, তাই কাঁদছো। ভাবি, ভালোবাসার মানুষ কখনো কাছে থাকে, আবার কখনো দূরে চলে যায়, কিন্তু ভালোবাসা কখনো ভোলা যায় না, কখনো ভোলা যায় না। তুমি ঠিকই বলেছ, ভালোবাসা কখনো ভোলা যায় না।
তুই কি আমার জন্য এতদিন অপেক্ষা করতে পারবি? না না, তুই কেন আমার জন্য তোর জীবনটা নষ্ট করবি? তুই কারো ঘরের বউ হইয়া আমার কথা ভুলে যা। তুই সুখী হ ফুল, আমি না হয় তোর ভালোবাসার স্মৃতি বুকে নিয়ে বাইসা থাকবো। তুই সুখে থাক ফুল। নয়ন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তা একা একা কার সাথে কথা বলছো? মানে বুঝতে পেরেছি, কাউকে ভালোবাসতে বুঝি। প্রেম ভালোবাসা ছাড়া কি মানুষ বাঁচে স্যার? কারেক্ট। প্রেমিক ছাড়া প্রেমের মর্ম কয়জন বুঝে বলো? বেয়াদবি না নিলে একটা কথা জিজ্ঞেস। আরে একটা কেন, হাজারটা বলো। আপনার কথা শুনে মনে হইতেছে আপনার জীবনেও প্রেম আছে। ঠিকই বলেছ, কিন্তু সেটা প্রেমিকের প্রেম নয়, নিজের স্ত্রীর প্রেম। যাক সে কথা, এখানকার কাজকর্মে তোমার মন বসে কিনা তাই বলো। মন কি আর বসে স্যার, জোর করে বসাইতে হয়। খাসার পাখি আর মুক্ত পাখির মাঝে অনেক ফারাক স্যার। মুক্ত পাখি কখনোই খাসার পাখির যন্ত্রণা বোঝে না, কিন্তু খাসার পাখি মুক্ত পাখির আনন্দ জানে, কারণ ওরাও তো একদিন মুক্ত ছিল। ঠিক বলেছ। তবে মুক্ত পাখিরা কিন্তু খাঁচার পাখির জন্য দুঃখ করে আর দোয়াও করে, খাঁচার পাখিরা যেন ভালোভাবে থাকে। আজ থেকে আমিও চেষ্টা করব খাঁচায় থেকে তুমি যেন একটু শান্তি পাও। কাল থেকে তোমার ডিউটি আমার বাসায়। আমি সুপারকে বলে পারমিশন করিয়ে রাখবো। ওকে? ইয়াপ, তোমার কোনো আপত্তি নেই তো? জি না স্যার। দ্যাটস গুড। তাহলে কাজ করো, আসে। জি স্যার, আসসালামু আলাইকুম। বিউটিফুল, খুব সুন্দর। নিয়ে গেলাম, যত্ন করে রেখে দেব। কিরে, আমার কথায় রাগ করছস? রাগলে কিন্তু তোরে খুব সুন্দর লাগে। কি ফুল, তুমি কাঁদছো? ও বুঝেছি। কি? নিশ্চয়ই তোমার বাড়ির কথা মনে পড়েছে। কেদন লক্ষ্মীটি, কথা দিচ্ছি নেক্সট ছুটি পেলেই তোমাকে নিয়ে গায়ের বাড়িতে ঘুরতে যাব। ওকে? এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। চসো। ঘুমাবো, কি করে ঘুমাবো? চোখ বন্ধ করলে যে আমার নয়নের স্মৃতি মনে পড়ে যায়। এই যে তোমার চা। ও আরে, তুমি কোথায় যাচ্ছ? আমার অনেক কাজ পড়ে আছে। আরে রাখো তোমার কাজ। কি করছো? কেউ দেখে ফেলবে তো। ও আই ডোন্ট কেয়ার। আমি তো লাইসেন্সধারী প্রেমিক। আরে তোমার সাথে প্রেম না করলে উল্টো লোকে আমাকে মন্দ বলবে। এসো, একটা পাত্তা দিই। নয়ন এসো। চলো, তোমাকে আমার স্ত্রীর সঙ্গে পরিচয় করে দিই। আহা, লজ্জা পাচ্ছ কেন? এখানে তার আদেশে তোমাকে সব কাজ করতে হবে। চলো চলো চলো। আমি কাকে দেখলাম? কি করে সম্ভব? তবে কি নয়ন মারা যায়নি? আমার বাবা আমার কাছে মিথ্যে বলেছে, মিথ্যে বলেছে, মিথ্যে বলেছে। ওই কোথায় গেলে? এসো। এই যে দেখো কাকে নিয়ে এসেছি। সেদিন যে আমাকে নতুন জীবন দিয়েছিল, এই সেই নয়ন। সি সি, আপনি এসব কি কইতেছেন স্যার? আমি তো আমার কর্তব্য করছি মাত্র। জীবন দেওয়ার মালিক তো উপরওয়ালা।
শোনো, আজ থেকে নয়ন আমাদের বাড়িতে কাজ করবে। গায়ের মেয়ে তো, তাই লজ্জাটা একটু বেশি। লজ্জাই তো নারীর অলংকার স্যার। আরে বাবা, তুমি তো খুব সুন্দর করে কথা বলো। তোমার কথা জনম দুঃখী মানুষের মুখেও হাসি ফুটিয়ে দিবে। আর আমি তো পুলিশের লোক। চলো, আমার বোনের সঙ্গে তোমাকে পরিচয় করে দেবো। জি স্যার। শেলে, শেলে, এসো। শেলে, শেলে। ভাইয়া। না, ও আমার বোন শেলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেলে, ও হচ্ছে নয়ন। আজ থেকে ও আমাদের বাড়িতে কাজ করবে। যা, ওকে সবকিছু বুঝিয়ে দে। যাও নয়ন। জি। যাও। এসো। হে খোদা, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলেছ আমি জানি না। তুমি আমাকে বাঁচাও খোদা, তুমি আমাকে বাঁচাও। ভাবি, ভাবি, এই যে ভাবি, কি হলো? এখনই মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? খুবই না তো। মন্দিরার দোষ কি? ঘরের ভিতর বন্দি হয়ে থাকলে মন কি সবসময় ভালো থাকে? অনেকদিন কোথাও বেড়াতে যাই না, ভাবছি এবার তোমাদের গ্রামের বাড়িতে বেড়াতে যাব। কি নিয়ে যাবে না? কেন নিয়ে যাব না, নিশ্চয়ই নিয়ে যাব। কবে নিয়ে যাবে? তোমার ভাইয়া যেদিন বলবে। হো, আজই আমি ভাইয়াকে বলবো সবাইকে নিয়ে বেড়াতে যাবার একটা আয়োজন করতে। আচ্ছা ভাবি, তোমাদের গ্রামের নামটা যেন কি? শিমুলতলি। ও, যাই, আমাদের নতুন কয়েদিটাকে সব বলে আসি। কি বলবে? ঘরের কাজকর্মের কথা। আচ্ছা।